নতুন মন্ত্রীদের দাপ্তরিক কাজ শুরু। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ দেশি বিদেশি চাপ উতরে এগিয়ে যাওয়ার আশা, গুজব অপপ্রচারের বিরুদ্ধে হুঁশিয়ারি। প্রধানমন্ত্রীকে বরণে কোটালীপাড়া জুড়ে উৎসব আমেজ। টুঙ্গিপাড়া থেকে পৌঁছবেন বিকেলে। নেতাকর্মীদের দেবেন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা। সরকারি টিকে আছে বিদেশিদের ভরসায়, দেখাচ্ছে ফুরফুরে ভাব, বলছে বিএনপি। নারায়ণগঞ্জ, সিরাজগঞ্জে কর্মীদের উপর ব্যাপক নির্যাতনের অভিযোগ। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 2 দিনের গোপালগঞ্জ সফরে নিজ নির্বাচনী এলাকা কোটালীপাড়ায় আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে মত বিনিময় করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল 3টায় টুঙ্গিপাড়া থেকে সড়ক পথে যাবেন কোটালীপাড়ায়। সেখানে উপজেলা পরিষদ চত্বরে মত বিনিময়ে যোগ দেবেন তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের নিরঙ্কুশ জয় এবং প্রধানমন্ত্রী হিসেবে টানা 4র্থবার দায়িত্ব নেয়ার পর এটাই তার প্রথম সফর। প্রধানমন্ত্রীর আগমনে কোটালীপাড়ায় বইছে উৎসবের আমেজ। উপজেলা সদরসহ আশেপাশের এলাকা তোরণ, ব্যানার, ফেস্টুনে ছেয়ে গেছে। রাস্তার দুপাশ সাজানো হচ্ছে নীল লাল রঙের বর্ণিল পতাকায়। কয়েক হাজার নেতাকর্মীর উপস্থিতিতে দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2 দিনের সফর শেষে আজই ঢাকায় ফিরবেন তিনি। এর আগে টুঙ্গিপাড়ায় গোপালগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দিয়েছেন নানা দিক নির্দেশনা। দর্শক, এই মুহূর্তে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্বরে আছেন বিশেষ প্রতিনিধি রোকনুজ্জামান। আমরা সরাসরি কথা বলবো তার সাথে। রোকন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। প্রধানমন্ত্রী কোটালীপাড়ায় কখন পৌঁছবেন, কি ধরনের কর্মসূচি রয়েছে তার বিস্তারিত জানাবেন। আমি এখন রয়েছি কোটালীপাড়ায়। কোটালীপাড়া উপজেলা সদর কমপ্লেক্সে এই যে কর্মী সভাটি হচ্ছে, কর্মী সভা আসলে নেই, এখানে উপজেলা আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে মত বিনিময় সভা হবে। আওয়ামী সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনি জানেন যে প্রধানমন্ত্রী গত 2 দিন ধরে গোপালগঞ্জ সফরে রয়েছেন এবং তিনি প্রথম দিনে অর্থাৎ গতকালই এই সফরে মন্ত্রিপরিষদ নতুন মন্ত্রিসভার সব সদস্যদের নিয়ে জাতির পিতার সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। তারপর তার টুঙ্গিপাড়ায় যেই বাসভবন রয়েছে সেই বাসভবনে মন্ত্রিসভার সদস্যদের সাথে একটি অনানুষ্ঠানিক বৈঠকও করেন। পরে বিকেলে অর্থাৎ গতকাল বিকেলে তিনি টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে একটি মতবিনিময় সভা করেন এবং আজকে এই মতবিনিময় সভাটি করবেন কোটালীপাড়ায় উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে। এবং এই উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের পাশাপাশি এই সভায় আসলে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সহযোগী যে সংগঠনগুলো রয়েছে অর্থাৎ যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত রয়েছেন। তিনি আসলে আপনি জানেন যে প্রায় 7বার গোপালগঞ্জ 3 কোটালীপাড়া টুঙ্গিপাড়া যে আসনটি রয়েছে এই আসন থেকে আওয়ামী সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচিত হয়ে আসছেন এবং এই নির্বাচিত হওয়ার টানা 4র্থবার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আওয়ামী লীগ তার নিজের নির্বাচনী এলাকায় কর্মীদের সঙ্গে মত বিনিময় সভা করছেন এই এলাকায় এসে। এবং মূলত হচ্ছে যে সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন, এই সফরের প্রধান অনুষ্ঠানটিই ছিল আসলে সমাধিসৌধে মন্ত্রিসভাকে নিয়ে শ্রদ্ধা নিবেদন। তারপর তিনি তার নিজের নির্বাচনী এলাকার এসব দায়িত্ব পালন করছেন এবং কর্মীদের সাথে মতবিনিময় করছেন। এই কর্মী সভাটি এখনো শুরু হয়নি। কর্মী সভাটি শুরু হতে এই কর্মী সভায় যোগ দিবেন আওয়ামী সভাপতি প্রধানমন্ত্রী। আশা করছি আমরা 3টা নাগাদ তিনি এই সভায় যোগ দেবেন এবং তারপর আজকের এই কর্মী সভা শেষ করে এখান থেকেই তিনি ঢাকায় ফিরে যাবেন। এই ছিল এই গোপালগঞ্জ কোটালীপাড়া থেকে আমার সর্বশেষ খবর আওয়ামী সভাপতির। ধন্যবাদ রোকন আপনাকে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। নতুন মন্ত্রিসভার মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা অফিস শুরু করেছেন। প্রথম কর্মদিবসে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপি সহ সমমনা দলগুলোর নতুন করে নির্বাচনের দাবিকে মামাবাড়ির আবদার বলে মন্তব্য করেছেন। এদিকে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা রাতারাতি সম্ভব হবে না, তবে দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে আনাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। রিপোর্ট ফররুখ বাবুর। রবিবার সকাল থেকে ব্যস্ত সময় পার করছেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। তাদের বরণ করতে সরগম হয়ে ওঠে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়। সকাল 9টার কিছু পর একে একে মন্ত্রীরা সচিবালয়ে এসে উপস্থিত হন। কোনো মন্ত্রী প্রথম কর্মদিবসে বৈঠকে বসেন কর্মকর্তাদের সাথে, মন্ত্রণালয়কে এগিয়ে নিতে করেন পরিকল্পনা। কেউ আবার নিজ দপ্তরে কথা বলেন গণমাধ্যমের সাথে, জানান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলার কথা।
অন্যান্য যে বিভিন্ন চ্যালেঞ্জ আছে, আজকে যুদ্ধ থেকে শুরু করে এইগুলিকে ফেস করে সেটা কিভাবে বাংলাদেশকে যতটা সহনীয় করে আমরা অ্যাডাপ্ট করতে পারি, সেটাই চ্যালেঞ্জ হবে। পুরাতন চেয়ারে নতুনভাবে ফিরে এসে রাজনৈতিক বক্তব্যে নিজেকে জানান দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। নির্বাচন নিয়ে নানা চ্যালেঞ্জের কথাও জানান তিনি। গণতান্ত্রিক রাজনীতি ফিরে আসতে হবে এবং দেশের উন্নয়ন অর্জন, সবার অর্জন, এটা মনে করতে হবে। আজকে পদ্মা সেতু মেট্রো রেল কোনো দলের না, আমরা চিরজীবন ক্ষমতায় থাকবো না, একটা দল চিরজীবন ক্ষমতায় থাকে না। তো আমরা যখন ক্ষমতায় থাকবো না, তখন কি এগুলোর কর্তৃত্ব আমাদের থাকবে? কিন্তু রক্ষণাবেক্ষণের দায়িত্ব, এগুলো করার দায়িত্ব, কিন্তু এগুলো সম্পদ হলো দেশের সব জনগণের। অর্থনৈতিক মন্দা ও দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরতে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন 2 মন্ত্রী প্রতিমন্ত্রী। একটু সময় দিন, আমরা দেখি। এইভাবে তো হয় না, আমি কালকে অর্থমন্ত্রী বললাম আজকে সব সমাধান করে দেবো, এটা কখন হবে? তাহলে আপনার এটা আই লাইক ইউর কমেন্ট যে আমরা লেট আস ওয়ার্ক টুয়ার্ডস ইট। এদিকে সব ষড়যন্ত্র মোকাবেলা করে এগিয়ে যাবার কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। অপপ্রচার ও গুজব মোকাবেলায় কার্যকর কৌশল নেওয়ার পরিকল্পনার কথা জানান তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। সামাজিক যোগাযোগ মাধ্যম আসলে গত 15 বছরে বিস্তৃতি ঘটে আজকে এই জায়গায় এসছে। কাজে নতুনভাবে আমাদের চিন্তা করে একটা কর্মকৌশল নিতে হবে, যে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করে, মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করে, গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করে কিভাবে অপপ্রচার এবং গুজব সেটিকেও আমরা জবাবদিহিতার আওতায় আনতে পারি, এরকম একটা স্ট্র্যাটেজি আমাদের নিতে হবে সবার সাথে আলাপ করে। এবং কারণ দিন শেষে সব কিছু কিন্তু ব্যর্থতায় পর্যবসিত হবে। যদি অপপ্রচার অবাধ স্বাধীনভাবে বিস্তৃতি লাভ করার সুযোগ পায়, তাহলে কিন্তু কোনো কিছুই দিন শেষে আসলে গণতন্ত্রের জন্য কার্যকর ভূমিকা রাখতে পারবে না। সেই গণমাধ্যমের স্বাধীনতা বলি আর যাই বলি, তো সেইখানে আমাদের একটা কর্মকৌশল নিতে হবে সবাই মিলে আলোচনা করে। থ্যাংক ইউ। শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, শিক্ষা খাত নতুন কিছু নয়, ধারাবাহিকতা রক্ষাই বেশি জরুরি। সবার একটা মতামত থাকতে পারে, শিক্ষকদের থাকতে পারে, অভিভাবকদের থাকতে পারে, এবং অভিভাবকদের মধ্যে কিন্তু অনেক বৈচিত্র্য আছে। টানা 4 বার ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের মন্ত্রীরা মানুষের সেবায় কাজ করার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, নির্বাচন নিয়ে সব দেশেই কিছু প্রশ্ন থাকে, তবে মার্কিন পর্যবেক্ষক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছেন নির্বাচন ভালো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসব বলেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন ওই পর্যবেক্ষক বলেছেন তাদের দেশেও নির্বাচন নিয়ে প্রশ্ন ওঠে। তিনি বলেন, পূর্ব পশ্চিমের সব দেশেই সরকারের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। নির্বাচন নিয়ে যে গভীর লঘু মধ্যচাপ ছিল, সরকার তা উতরে গেছে, জানান নতুন পররাষ্ট্রমন্ত্রী। বলেন, নির্বাচন নিয়ে কিছু দেশের নিজস্ব ব্যাখ্যা থাকলেও সরকার সবার সাথে কাজ করতে চায়। বাংলাদেশের অর্থনীতি পশ্চিমা নির্ভর জানিয়ে হাসান মাহমুদ বলেন, পূর্বের দেশগুলোর সম্ভাবনাও কাজে লাগাতে হবে। দক্ষ জনশক্তি রপ্তানির ওপর জোর দেয়া হবে। কূটনীতির মাধ্যমে রোহিঙ্গা সমস্যা সমাধানে আশাবাদের কথাও জানান পররাষ্ট্রমন্ত্রী। আমরা কারো চাপ অনুভব করছি না। নির্বাচন নিয়ে বহু চাপ, গভীর চাপ, মধ্যম চাপ, নানা ধরনের চাপ ছিল। সব চাপ উতরে নির্বাচন হয়ে গেছে। সুতরাং আমরা কারো কোনো চাপ কখনো অনুভব করি না। আমরা মনে করি বিভিন্ন দেশের নানা পারসেপশন, ন্যারেটিভ থাকে, আমরা সেগুলোকে ভ্যালু করি, তবে আমরা সবার সাথে একযোগে কাজ করব। দিন শেষে সবাই আমরা একযোগে কাজ করব। দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে আছেন বিশেষ প্রতিনিধি রিশান নাসরুল্লাহ। সরাসরি কথা বলছি তার সাথে। রিশান, শুনতে পাচ্ছেন? সচিবালয়ের নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের কর্মব্যস্ততা কেমন দেখছেন এবং কি বলছেন তারা, আমাদের বিস্তারিত জানাবেন। আওয়ামী লীগ সরকার গঠনের পরে যে মন্ত্রিসভা গঠন হয়েছে, সেই মন্ত্রিসভার নতুন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীদের আসলে আজকেই ছিল আনুষ্ঠানিকভাবে
প্রথম কর্মদিবস এবং তারা সকাল 9টার পর থেকে আসলে সচিবালয়ে আসেন এবং যারা আগের সরকারের মেয়াদে মন্ত্রী ছিলেন তারা তাদের কেউ কেউ রয়েছেন, আবার কারো কারো দপ্তর বদল হয়েছে, সে কারণে তারা বিদায় নিচ্ছিলেন বা যারা দায়িত্বে এসেছেন তারা যখন সচিবালয়ে এসেছেন তখন স্বাভাবিকভাবে যে সচিবালয়ে যে কর্মকর্তারা রয়েছেন বা সচিবরা রয়েছেন, অন্যান্য কর্মচারী রয়েছেন, তারা আসলে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের। একই সঙ্গে মন্ত্রীরা যারা নতুন এসেছেন তারা আসলে তাদের দায়িত্ব কি হবে বা এই মন্ত্রণালয় চালাতে গেলে কি ধরনের কাজকর্ম করতে হয়, কি ধরনের তাদের ব্যবস্থাপনা, সেগুলো নিয়ে তারা আসলে আলাপ আলোচনা করেছেন এবং তারপরে তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। সেখানে বেশিরভাগ মন্ত্রীরা যেটি বলেছেন সেটা হচ্ছে যে বর্তমান সরকারের সামনে যে চ্যালেঞ্জগুলো রয়েছে, অর্থনৈতিক এবং রাজনৈতিক চ্যালেঞ্জ, সেটি মোকাবেলা করা এবং আওয়ামী লীগের যে নির্বাচনী ইশতেহার রয়েছে সেটি বাস্তবায়নই তারা মূলত কাজ করবেন এবং এর মধ্যে মানুষ জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে যে দ্রব্যমূল্যের যে দাম রয়েছে সেটিকে যতটা মানুষের নিয়ন্ত্রণ না যায় সেটি নিয়ে কাজ করবেন। একই সঙ্গে তারা বলছেন যে দেশি বিদেশি যে ষড়যন্ত্র চলছে সরকারের বিরুদ্ধে নানা ধরনের, সেই ষড়যন্ত্র মোকাবেলা করে তারা বাংলাদেশকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সেটি নিয়ে তারা কাজ করবেন। এবং আমি তথ্য প্রতিমন্ত্রীর সাথে কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন যে তথ্যের অবাধ প্রবাহ যেমন নিশ্চিত করা হবে তেমনি অবাধ প্রবাহের সুযোগ নিয়ে যেন দেশ বিরোধী ষড়যন্ত্র হয় সেটি তারা নজর রাখবেন এবং গণমাধ্যমের যে স্বাধীনতা সেটি নিশ্চিত করা হবে। মোটা দাগে আসলে প্রথম দিন যেহেতু আনুষ্ঠানিকতায় বেশি ছিল সেই হিসেবে তারা আসলে সবাই তাদের কাজগুলো বুঝে নিচ্ছেন। আসলে সেভাবে যেহেতু মন্ত্রণালয়ের সাথে পরিচিত হতে আরো সময় লাগবে সেভাবে তারা মোটামুটি মোটা দাগে এই কথাগুলো আজকে বলেছেন। ধন্যবাদ রিশান। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি নয় আওয়ামী লীগই বিদেশিদের উপর ভর করে ক্ষমতায় টিকে আছে। ডামি নির্বাচনের মাধ্যমে ডামি সরকার গঠন করে সরকার ক্ষমতা হারানোর আতঙ্কে ভুগছেন। জনগণ থেকে প্রত্যাখ্যাত হয়ে এখন ষড়যন্ত্রের তথ্য খুঁজছেন। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী অভিযোগ করেন, শীতের মৌসুমেও প্রতিটি সবজির দাম বেড়েছে। রুশ ইউক্রেন যুদ্ধ, ফিলিস্তিনে ইসরায়েলের হামলার কারণে জিনিসের দাম আরও বেড়েছে। প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ইউক্রেন যুদ্ধসহ কোনো কারণেই বিশ্বের অন্যান্য দেশে দ্রব্যমূল্যের দাম বাড়েনি। সরকারের মহা সমারোহে দুর্নীতি আর লুটপাটের কারণেই বাংলাদেশে দাম বেড়েছে। ক্ষমতাসীনরা সুখ স্বর্গে বাস করছে বলেই ক্ষুধার্ত মানুষের সাথে মশকরা করছে। নির্বাচনের পর বিএনপি আবারও নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, গণবিচ্ছিন্ন সরকার বুঝে গেছে গণতান্ত্রিক বিশ্ব এবং দেশের সমস্ত জনগণ সরকারের বিপক্ষে। এখন তাদের নিরাপদ প্রস্থানের পথও অতি সংকুচিত। দেশে বিদেশে সমস্ত গণতন্ত্রকামী মানুষ ধিক্কার জানাচ্ছে। 7ই জানুয়ারির নির্বাচন এগুলো নিয়ে ধিক্কার জানাচ্ছে, কিন্তু লজ্জাহীন আওয়ামী সরকার সমস্ত লজ্জার বোধ বিবেচনা বিসর্জন দিয়ে জলাঞ্জলি দিয়ে আপনার অবৈধ ক্ষমতার কি যে ফুর্তি, কি যে আমোদ, এই কারণেই তারা এটা ছাড়তে চান না। জনগণের পক্ষের বিরোধী শক্তিকে বিভৎস কায়দায় দমন পীড়ন করে চলছে তাদের একতরফা নির্বাচনের মহা সমারোহ। তড়িঘড়ি করে সংবিধানকে অগ্রাহ্য করে সরকার গঠন শপথ বড় হচ্ছে যে কোনো মুহূর্তেই বোধহয় হাতছাড়া হয়ে যাবে। এইভাবেই তারা একের পর এক অবৈধ অন্যায় কাজগুলো করে যাচ্ছেন। প্রার্থীদের মাঠে নামিয়ে দলের হাইকমান্ড কোনো সহযোগিতা করেনি বলেই সংসদ নির্বাচনে ভরাডুবি হয়েছে বলে অভিযোগ করেছে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়া জাতীয় পার্টির পরাজিত প্রার্থীরা। সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে মতবিনিময় সভায় অংশ নেন জাতীয় পার্টির 64 জেলার নেতাকর্মী ও নির্বাচনে পরাজিত প্রার্থীরা বলেন, 59 জেলার প্রতিনিধি নির্বাচনে অংশ নিতে আপত্তি জানালেও চেয়ারম্যান ও মহাসচিবের একক সিদ্ধান্তে দল নির্বাচনে যায়, কিন্তু প্রার্থীদের মাঠে নামিয়েও কোনো সহযোগিতা করা হয়নি। প্রার্থীদের ফোন ধরেননি মহাসচিব ও চেয়ারম্যান। অভিযোগ করে নেতারা বলেন, দুজনের একক সিদ্ধান্তে 26 আসন সমঝোতার নামে মাথা বিক্রি করা হয়েছে। বারবার জাতীয় পার্টির কিছু মানুষ নির্বাচন নিয়ে ব্যবসা করে, এভাবে চললে জাতি একেবারেই জাতীয় পার্টিকে প্রত্যাখ্যান করবে বলে মনে করেন তারা। পৌষের শেষ দিনের শীতে কাঁপছে সারা দেশ। হিম হাওয়ায় বিভিন্ন জেলায় বইছে শৈত্যপ্রবাহ। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে 8.5 ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীত থাকতে পারে আরও কয়েকদিন বলছে আবহাওয়া অফিস। মৃদু শৈত্যপ্রবাহে নাকাল সর্ব উত্তরের জেলা পঞ্চগড়। স্থবির জনজীবন, কাজে যেতে পারছে না শ্রমজীবীরা। খড়কুটোর আগুনে শীত নিবারণের চেষ্টা তাদের। ঘন কুয়াশা আর কনকনে শীতে স্থবির নাটোরের জনজীবন। টানা কয়েকদিনের শীতে বিপাকে শ্রমজীবীরা। শীত বস্ত্রের অভাবে নিদারুণ কষ্টে নিম্ন আয়ের মানুষ। উত্তরের আরেক জেলা কুড়িগ্রামে বইছে তীব্র শৈত্যপ্রবাহ।
মাঝরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকছে চারদিক। দিনেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। হিমশীতের কারণে দুর্ভোগে বয়স্ক ও শিশুরা, বাড়ছে শীতজনিত রোগী। এদিকে প্রচণ্ড ঠান্ডায় আলু ও বোরো বীজতলা নষ্ট হওয়া নিয়ে শঙ্কায় কৃষক। ঠাকুরগাঁওয়ে ঘন কুয়াশার সাথে বইছে হিমেল হাওয়া। দুর্ভোগে খেটে খাওয়া ও শ্রমজীবী মানুষ। সর্দি, কাশি, জ্বর, নিউমোনিয়া সহ বাড়ছে শীতজনিত নানা রোগ। মৃদু শৈত্যপ্রবাহে নাকাল চুয়াডাঙ্গাও। শীতে নষ্ট হচ্ছে ধানের বীজতলা। সংবাদ শেষ করব, তার আগে বিআরবি কেবল শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি। নতুন মন্ত্রীদের দাপ্তরিক কাজ শুরু। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ দেশি বিদেশি চাপ উতরে এগিয়ে যাওয়ার আশা। গুজব, অপপ্রচারের বিরুদ্ধে হুঁশিয়ারি। প্রধানমন্ত্রীকে বরণে কোটালীপাড়া জুড়ে উৎসব আমেজ। টুঙ্গিপাড়া থেকে পৌঁছবেন বিকালে। নেতাকর্মীদের দিবেন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা। সরকারি টিকে আছে বিদেশিদের ভরসায়, দেখাচ্ছে ফুরফুরে ভাব, বলেছে বিএনপি। নারায়ণগঞ্জ, সিরাজগঞ্জে কর্মীদের উপর ব্যাপক নির্যাতনের অভিযোগ। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় নিউজ টপ 10। এছাড়া বাংলা ভীষণ সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।